আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি এসেছি স্কলারভার্স একাডেমির পক্ষ থেকে। রাকিবুল ইসলাম, পড়াশোনা করছি আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে তোমাদের সাথে আলোচনা করব ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, যেটা তোমাদের বেসিকের প্রায় 70% কাভার করে দিবে। আচ্ছা, আমরা এর আগে জেনে নিই সেন্টেন্সটা কি। সেন্টেন্স, যেটা আমরা বাংলা ব্যাকরণে পড়বো বাক্য। বাক্য কি? যখন কয়েকটি শব্দ বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন আমরা সেটাকেই বলবো বাক্য। ঠিক আছে? তাহলে বক্তা যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, তখন সেটাকে আমরা বাক্য বলবো। হ্যাঁ, এটা কয় ভাবে হতে পারে? প্রথমত আমরা দেখব সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব বসেই একটা বাক্য গঠিত হতে পারে, এবং সেই বাক্যটা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, দেখো যে দ্য বেবি ক্রাইড, অর্থাৎ শিশুটি কান্না করছে। দেখো তো এখানে কি আছে? দা বেবিটা সাবজেক্ট, ক্রাইডটা হচ্ছে ভার্ব। এখানে সাবজেক্ট এবং ভার্ব মিলেই কি একটা সম্পূর্ণ বাক্য হয়নি? অর্থাৎ দা বেবি ক্রাইড, শিশুটি কান্না করছে, এরপরে কি আর শোনার কোনো আগ্রহ থাকে? না, বাক্য একটা সম্পূর্ণ বাক্য হয়েছে। এক কথায় বক্তা তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। তাহলে কি দেখলাম? এক নম্বরে সাবজেক্ট এবং ভার্ব মিলে একটা বাক্য গঠিত হতে পারে। দুই নম্বরে আসো দেখি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা মিলিয়ে বাক্য গঠিত হতে পারে। যেমন এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, মাদার লাভস মি, অর্থাৎ মা আমাকে ভালোবাসে। এখানে দেখো মাদারটা হচ্ছে সাবজেক্ট, লাভসটা হচ্ছে ভার্ব, আর মিটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলিয়ে বক্তা তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। সুতরাং এটা হচ্ছে একটা বাক্যের স্ট্রাকচার। ঠিক আছে? এবং আমরা দেখে থাকবো এটা হচ্ছে কোর বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। বেশিরভাগ সেন্টেন্স গুলা সাবজেক্ট ভার্ব অবজেক্টেই হয়ে থাকে, তাই না? কোর বেসিক স্ট্রাকচার। 3 নম্বরে আসো সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন, ভাই কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট কি? আর এখানে আমরা কি লিখছি? অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা হবে আলাদা বিষয়, আলাদা সত্তা, আলাদা আলাদা বস্তু। ঠিক আছে? কিন্তু সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুইটা হবে একই সত্তা, একই ব্যক্তি, একই বিষয়। হ্যাঁ, অর্থাৎ এই সাবজেক্ট যেটা হবে, কমপ্লিমেন্ট সেটাই হবে। ঠিক আছে? দুইটা একই সত্তা হবে। বুঝতে পারছো? আর অবজেক্ট এবং সাবজেক্টটা দুটো আলাদা। যেমন একটু আগে দেখছি মাদার সাবজেক্ট, মিট কি অবজেক্ট। দুইটা আলাদা আলাদা সত্তা না, দুইজন ব্যক্তি না এখানে। আর এখানে দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যেমন হি ইজ এ টিচার। টিচার, আচ্ছা দেখো তো এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, এই টিচার, টিচারটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে এই যে টিচার যেটা, হিটা কি একই ব্যক্তি না? হি এবং টিচার দুইজন একই ব্যক্তি না? একই সত্তা না? এটাই হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য। বুঝতে পারছি? আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, দেখো হি বিকাম অ্যাংরি। এখানে হি সাবজেক্ট, বিকাম ভার্ব, অ্যাংরিটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই যে হি এবং অ্যাংরি একই ব্যক্তি না, অর্থাৎ হিটাই কিন্তু অ্যাংরি হয়েছে। বুঝতে পারছি? এখানে অ্যাংরিটা হচ্ছে কমপ্লিমেন্ট। 4 নম্বর যে স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট, সেটা সংক্ষেপে আইও লিখলাম, এবং ডিরেক্ট অবজেক্ট সংক্ষেপে টিও লিখলাম। ঠিক আছে? আসো আমরা এক্সাম্পল দেখি। হি গেভ মি এ বুক। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, গ্যাপটা হচ্ছে ভার্ব, মিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এবং এ বুকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখন প্রশ্ন ভাই,
ভাই আমি তো ইনডিরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্ট আমি জানি না, চিনি না, কিভাবে বের করবো? একটা বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকে এবং ওই দুইটার ভিতরে যেটা ব্যক্তিবাচক সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট, এবং যেটা বস্তুবাচক সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। কিন্তু একটা বাক্যে যদি একটাই অবজেক্ট থাকে, সেটা হোক ব্যক্তিবাচক বা হোক বস্তুবাচক, সেটা সবসময় হবে ডিরেক্ট অবজেক্ট। যেমন এর আগে আমরা দেখেছি যে মি, এই যে মিটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, বুঝতে পারছি? যদিও মিটা হচ্ছে একটা ব্যক্তি। তারপরে দেখো, এখানে যদি ডিরেক্ট অবজেক্টটা আগে নিয়ে আসি, ইনডিরেক্ট অবজেক্টটা যদি পরে নিয়ে যাই, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে এই ডিরেক্ট অবজেক্ট আগে দিব, তারপর একটা প্রিপজিশন দিব, টু অথবা ফর, তারপরে দিব ইনডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, যেমন এই স্ট্রাকচারটা পুরোটাই লিখি যে সাবজেক্ট, ভার্ব, হ্যাঁ, তারপরে ডিরেক্ট অবজেক্ট প্লাস টু অথবা ফর প্লাস ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? এখন দেখো আমরা উদাহরণ করি এটা, এই উদাহরণটাই দিলাম, হ্যাঁ, যে হি গেভ এ বুক টু মি। বুঝতে পারছো? এখানে আমরা কি করলাম, ডিরেক্ট অবজেক্ট যেটা বস্তুবাচক সেটা কি করলাম, আগে নিয়ে আসলাম, এবং মাঝখানে কি করলাম, একটা টু নিয়ে আসছি, তাই না? এবং যেটা ইনডিরেক্ট অবজেক্ট সেটা পরে বসাইতে পারছি। বুঝতে পারছো? তাহলে আমরা কয়টা স্ট্রাকচার দেখলাম? এক নম্বরে কি দেখলাম, সাবজেক্ট ভার্ব, দুই নম্বরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তিন নম্বরে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, চার নম্বরে সাবজেক্ট ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট। চারটা স্ট্রাকচার দেখলাম। এবং দেখো লাস্ট যেটা 5 নম্বর স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। ঠিক আছে? এখানে আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো যে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এখানে তোমাদেরকে কমপ্লিমেন্টটা আগে একবার বুঝিয়ে দিই। কমপ্লিমেন্টটা হবে কি, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের জায়গায় যেটা হবে সেটা একই সত্তা। এটা আমরা শুরুতে দেখছি না, এই যে 3 নম্বর স্ট্রাকচারে। এই জায়গাটাতে কমপ্লিমেন্ট আবার দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ, একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে যে কমপ্লিমেন্টটা হবে সেটা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট যেটা হবে, যে সত্তা হবে, কমপ্লিমেন্টটা ওই একই সত্তা হবে। বুঝছো? তাহলে এখানে দেখো যে দেটা হচ্ছে সাবজেক্ট, ইলেক্টেড হচ্ছে ভার্ব, হিমটা কি অবজেক্ট, তাই না? আর ক্যাপ্টেনটা হচ্ছে কমপ্লিমেন্ট। ক্যাপ্টেনটা কি, দে নাকি হিম? ক্যাপ্টেনটা হচ্ছে এই হিম। বুঝতে পারছো? তাহলে আমরা কয়টা স্ট্রাকচার দেখলাম? 5টা। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। এই 5টা স্ট্রাকচার আমরা এক এক ইয়েতে লিখি। দেখো এই 5টা স্ট্রাকচার আমরা এক জায়গায় করবো এখন। তাহলে 1 নম্বরে কি দেখলাম, সাবজেক্ট ভার্ব। 2 নম্বরে দেখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। 3 নম্বরে কি দেখলাম, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। 4 নম্বরে কি দেখলাম, সাবজেক্ট ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট। 5 নম্বরে কি দেখছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। তাই না? দেখো তো, এই যে যে 5টা স্ট্রাকচার, এই 5টা স্ট্রাকচারে কোন জিনিসটা কমন আছে? শুরুতে দেখবো সাবজেক্ট, কি সাবজেক্ট, এবং লাস্ট সেকেন্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে ভার্ব। তাই না? এই দুটো জিনিস কমন আছে। আমরা কি ইম্পারেটিভ সেন্টেন্সের নাম শুনেছি? ইম্পারেটিভ সেন্টেন্স ওইটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যেটা ভার্ব দিয়ে শুরু হয়। এই বাক্যে শুরুটা হবে ভার্ব দিয়ে। যেমন একটা উদাহরণ বলি, ইম্পারেটিভে ডু দা ওয়ার্ক। এখানে দেখো, এখানে ডুটা হচ্ছে ভার্ব আর দা ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে কি সাবজেক্ট উজ্জ্ব আছে না? সাবজেক্ট কি হাইট আছে না? তাহলে এখানে কি সাবজেক্ট হিসেবে ইউ উজ্জ্ব থাকে। ঠিক আছে? তার মানে আমরা কি দেখি, অনেক সময় সাবজেক্ট তো থাকে না, হাইট থাকে। হ্যাঁ, তার মানে কি আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে ভার্ব। একটা বাক্যে
ভার্ব অবশ্যই থাকতে হবে। এই জন্য ভার্বকে বলা হয় এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স। এইরকম একটা মানে প্রশ্ন পরীক্ষাতে আসছিল যে হোয়াট ইজ দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স। হ্যাঁ, এটা সম্ভবত প্রাইমারি শিক্ষক শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এটা আসছিল যে কোনটা হবে, তাহলে কি হবে, ভার্ব হবে না? তাহলে এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স হবে ভার্ব। বুঝতে পারছো? এখন আমরা একটু ভার্ব নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো। ভার্ব জিনিসটা কি? আসো, ভার্ব ভার্ব কি? কোনো কিছু করাই হচ্ছে ভার্ব। তার মানে ভার্ব হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড। কি? অ্যাকশন ওয়ার্ড, তাই না? তাহলে যে কোনো কিছু করায়, অর্থাৎ কর্তা যা করে, সাবজেক্ট যেটাই করে সেটাই হচ্ছে ভার্ব। তাহলে ভার্বটা হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড। আসলে আমরা একটু ভার্বের ক্লাসিফিকেশন দেখি, ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, ভার্বকে প্রথমত দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ফাইনাইট, ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট। এই ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগ। একটা হচ্ছে মেইন বা প্রিন্সিপাল বা লেক্সিক্যাল। তাহলে ফাইনাইটের একটা ভাগটা হচ্ছে মেইন, প্রিন্সিপাল বা লেক্সিক্যাল। আরেকটা ভাগ হচ্ছে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব। এখন তুমি একটু এই নামটা মাথায় রাখবে। হ্যাঁ, লেক্সিক্যাল, অনেক গ্রামার বইয়ে এই নামটা থাকে না। হ্যাঁ, লেক্সিক্যাল হচ্ছে মেইন ভার্বের একটা নতুন নাম। হ্যাঁ, আর হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্বকে আমরা কি বললাম? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কেন বলা হয়? এই অক্সিলারি ভার্বটা করে কি, মেইন ভার্বকে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? টেন্স গঠনে, তারপরে ভয়েস গঠনে, হ্যাঁ, মুড গঠনে। এই অক্সিলারি মেইন ভার্বকে অক্সিলারি ভার্ব সাহায্য করে। এই জন্য এই অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্ব বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে নন ফাইনাইট ভার্ব, এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়। জিরান্ড, ইনফিনিটিভ, এবং তিন নম্বর হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল, হ্যাঁ। এই যে মেইন বা প্রিন্সিপাল ভার্ব, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ। অর্থাৎ একটা সকর্ম আর একটা অকর্ম। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকবে সেটা হবে অবজেক্ট, আর এখানে থাকবে অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভে অবজেক্ট থাকবে না। ঠিক আছে? এই হেল্পিং ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মডালস, আর একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি আর একটা প্রাইমারি অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। বুঝতে পারছি? এখন আসো, আমরা এই যে ক্লাসিফিকেশনটা দেখলাম, হ্যাঁ, এটা ফাইনাইট। ফাইনাইটটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, এটা হচ্ছে ফাইনাইট। আর নন ফাইনাইটটা কি করে? অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। হ্যাঁ, তারপরেও কি থাকে, ওই বাক্যটাতে শোনার একটা ইচ্ছা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে নন ফাইনাইট, অসমাপিকা। এখন আসো, আমরা ফাইনাইট এবং নন ফাইনাইটের যে ক্লাসিফিকেশন এটা দেখলাম, আমরা একটু নন ফাইনাইট নিয়ে বিস্তারিত পড়বো। হ্যাঁ, একটু বিস্তারিত আলোচনা করবো। নন ফাইনাইটে কি দেখলাম? জিরান্ড, তাই না? জিরান্ড কি? জিরান্ডের গঠনটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ইনফিনিটিভের গঠন টু প্লাস ভি জিরো, এবং পার্টিসিপল আবার তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল,
পার্টিসিপল এবং থার্ড ওয়ান ইজ পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, এগুলোর গঠন কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল V3 এবং পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং প্লাস V3। হ্যাঁ, এবং যে জিরান্ড যেটা দেখলাম, জিরান্ড, হ্যাঁ, এই যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দুটোই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এই দুটো আমি কিভাবে বুঝবো? যখন দেখবো যে জিরান্ড বাক্যে নাউনের জায়গায় বসতেছে, অর্থাৎ নাউন হিসেবে কাজ করতেছে, যখন দেখবো ভার্ব প্লাস আইএনজি নাউনের জায়গায় বসতেছে, তখন সেটাকে বলবো জিরান্ড, অর্থাৎ এ কি হিসেবে কাজ করবে? নাউন হিসেবে কাজ করবে। ঠিক আছে? কিন্তু যখন ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের জায়গায় বসবে, অর্থাৎ নাউনের আগে এবং পরে বসে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, তখন সেটাকে আমাদের বলবো প্রেজেন্ট পার্টিসিপল এবং কি কাজ করবে কি হিসেবে? বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে। বুঝতে পারছি? এখন আসলে ইনফিনিটিভ কিভাবে কাজ করবে? ইনফিনিটিভ 2 + V0 এটা ঠিক জিরান্ডের মতো কাজ করবে, অর্থাৎ বাক্যে নাউন হিসেবে বসবে, অর্থাৎ নাউন যেখানে যেখানে বসে এই জিরান্ড এবং ইনফিনিটিভও সেখানে সেখানে বসবে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় বসবে, অবজেক্টের জায়গায় বসবে, ডিটারমিনারের পরে বসবে, হ্যাঁ, তারপরে অ্যাপোজিশন হিসেবে বসতে পারে, প্রিপোজিশনের পরে বসতে পারে, এই জায়গাগুলোতে নাউন বসতে পারে, সুতরাং এই জায়গাগুলোতে জিরান্ড বা ইনফিনিটিভও বসতে পারে। বুঝতে পারছি? তাহলে তখন বাক্যে ব্যবহৃত হবে কি হিসেবে? নাউন হিসেবে। এবং প্রেজেন্ট পার্টিসিপলটা কি হিসেবে ব্যবহৃত হবে? অ্যাডজেক্টিভ হিসেবে। ঠিক একইভাবে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহৃত হবে এবং পারফেক্ট পার্টিসিপলটা হ্যাভিং প্লাস V3 এটাও এক প্রকার অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহৃত হবে। তো আজকে এই ছিল আমাদের বেসিকের যে একটা ক্লাস, সেটা তোমরা দেখলে। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার দিবা, হ্যাঁ, এবং একটা কমেন্ট করে যাবা। তোমাদের এই কমেন্টগুলো আমাদের অনুপ্রেরণা যোগাবে। ইনশাআল্লাহ আমরা যেন তোমাদের আরো ভালো ক্লাস দিতে পারি। এই পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ।